আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অলরেডি মাইনর অ্যাক্টের নারী শিশু, মাদক, অস্ত্র, এরপরে হচ্ছে আপনার বাল্য বিবাহ, এই চারটা আইন অলরেডি পড়ছি। আজকে আমরা দণ্ডবিধি পড়ব এবং হচ্ছে আমরা একটা মাইনর অ্যাক্ট পড়ব। দুইটা আইনে আমরা একসাথে চলতেছি ইনশাল্লাহ। আজকে আমরা পড়ব প্রকাশ্য জুয়া আইন। জুয়া আইনটা এএসআই দের জন্য এতটা ইম্পর্টেন্ট না, বাট কনস্টেবলদের জন্য জুয়া আইনটা ইম্পর্টেন্ট। বিগত বছরগুলোর প্রশ্ন যদি আমরা একটু খেয়াল করে দেখি, জুয়া আইনের প্রশ্ন কিন্তু একাধিকবার পরীক্ষায় আসছে। সুতরাং এজন্য জুয়া আইনটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। জুয়া আইন 1867 সালের একটা আইন। এমসিকিউ হতে পারে, জুয়া আইন কত সালের আইন? জুয়াইন হচ্ছে 1867 সালের একটা আইন। কথা কি বুঝছেন? জুয়াইন কত সালের আইন? এমসিকিউ মুখস্থ রাখবেন। জুয়াইন 1867 সালের একটা আইন। এই আইনের পুরো নাম হচ্ছে প্রকাশ্য জুয়াইন। হ্যাঁ, তাহলে প্রকাশ্য জুয়াইন কত সালের আইন? 1867 সালের একটা আইন। এই আইনে খুবই অল্প কয়েকটা ধারা আছে। বেসিক্যালি জুয়া আইনের ওই মানে এই সূচির মতো করে একটু মনে রাখলেই হবে, এছাড়া তেমন অন্য কিছু আর এখানে গুরুত্বপূর্ণ কিছু নাই। জুয়া আইনের এক ধারায় বেসিক্যালি বলছে যে ক্রিয়া শব্দ দ্বারা জুয়া বা বাজি ধরাকে বোঝাবে। কেবল ঘোড়দৌড়ের উপর বাজি ধরা বা জুয়া খেলা ব্যতীত তখন উক্ত জুয়া বা বাজি অনুষ্ঠিত হয়। এখানে বলতেছে যে ক্রিয়া শব্দ ধরা জুয়া আইনে আহ, জুয়া বা বাজি ধরাকেই বোঝাবে। কেবল ঘোড়দৌড়ের উপর বাজি ধরলে সেটা জুয়া হয় না। ঘোড়দৌড়ের উপর বাজি ধরলে এমসিকিউ, ঘোড়দৌড়ের উপর বাজি ধরলে বেসিক্যালি সেটা জুয়া হয় না। এই আইনে আপনার ক্রিয়া সামগ্রী বলতে কি বোঝাইছে? ক্রিয়া সামগ্রী বলতে এখানে বেসিক্যালি বোঝাইছে যে এই মানে খেলার কাজে ব্যবহৃত হয় এমন হাতিয়ার বা সামগ্রী, খেলার কাজে ব্যবহৃত হয় এমন হাতিয়ার বা সামগ্রী জুয়া আইনে আপনাকে বলতেছে যে কি, জুয়া আইনে আপনাকে বলতেছে যে এটা জুয়া ক্রিয়া সামগ্রী হিসেবে, অর্থাৎ খেলার কাজে ব্যবহৃত হয়। এমসিকিউ, খেলার কাজে ব্যবহৃত হয় এমন সামগ্রী বা যে মালামাল বা এলিমেন্ট, এগুলোকেই বেসিক্যালি ক্রিয়া সামগ্রী হিসেবে গণ্য করা হচ্ছে। এই আইনে সাধারণ ক্রিয়া ভবন বলতে কি বোঝায়? ক্রিয়া ভবন মানে এখানে বলা হচ্ছে যে ঘর, কক্ষ, তাঁবু, প্রাচীর বেষ্টিত স্থান, প্রাঙ্গণ, গাড়ি, যে কোনো স্থানে মালিকের বা রক্ষকের বা ব্যবহারকারীর মুনাফা বা উপার্জনের জন্য যে কোনো ক্রিয়া সামগ্রী বা অন্য কিছু ভাড়া বা অর্থের বিনিময়ে রাখা হয়, সেইগুলোই ক্রিয়া ভবন। মানে এখানে ঘর, বাড়ি, দালান, দোকা, যানবাহন, হ্যাঁ, যেখানে বসেই তুমি জুয়াটা খেলবা বা তুমি এই কাজগুলো করবা, সেই স্থানটাই মূলত হচ্ছে সাধারণ ক্রিয়া ভবন হিসেবেই গণ্য হবে। আমি কি বলতে পারছি? সেই স্থানটাই সাধারণত এখানে সাধারণ ক্রিয়া ভবন হিসেবেই এখানে গণ্য হবে। এখান থেকে এমসিকিউ আসতে পারে যে সাধারণ ক্রিয়া ভবন বলতে জুয়া আইনে নিচের কোনটিকে বোঝাবে? প্রাচীর বেষ্টিত স্থান, প্রাঙ্গণ, গাড়ি, বা হচ্ছে আপনার উপরের সবগুলো? সঠিক অ্যান্সার হচ্ছে আপনার উপরের সবগুলো। এই কিছু লোক আমাকে বলতেছো যে সাউন্ড নাই। সাউন্ড ক্লিয়ার কিনা ভাই? যার ওখানে সাউন্ড নাই তাহলে তার ওখানে সমস্যা, আমার ওখানে কোনো সমস্যা নাই, আমি ঠিক আছি। আমি ঠিক আছি কিনা ভাই? সাউন্ড ক্লিয়ার? তাহলে আপনার ওখানে সমস্যা, কথা বলেন না। এই আইনের আপনার দুই ধারা, এটা গুরুত্বপূর্ণ কিছু না। তিন ধারাটা আমরা একটু দেখবো। তিন ধারায় বলতেছে যে দণ্ড, এই আইনের অধীনে যে ব্যক্তি জুয়া খেলবে তার শাস্তি হচ্ছে এই আইনের তিন ধারা। ভালো করে বুঝেন, জুয়া খেললে জুয়া আইনের শাস্তি কয় ধারায় বর্ণনা করছে? জুয়া আইনের তিন ধারায় জুয়া খেলার শাস্তি আপনার। অস্ট্রেলিয়ানের পিডিএফ আছে, ক্লাসে দিয়ে দেবো, পিডিএফ রেডি করা আছে, দিয়ে দেবানি ভাই। আচ্ছা, জুয়া যে ব্যক্তি খেলবে, অর্থাৎ যে ঘরে হোক, তাবিতে হোক, প্রাঙ্গণে হোক, হ্যাঁ, এই স্থানে মালিক, রক্ষণাবেক্ষক হিসেবে অনুরূপ স্থানে জুয়া খেলার স্থান চিহ্নিত করে দিলে, এই যে ব্যক্তি হচ্ছে আপনার জুয়াটা খেলতেছে, হ্যাঁ, সে বা জুয়ার উদ্দেশ্যে অর্থ প্রদান বা নিয়োজিত থাকলে বা জুয়া খেলায় প্ররোচিত করলে, সবার শাস্তি জুয়া আইনের তিন ধারা।
কয় ধারায় বলছে? জুয়া আইনের 3 ধারায় জুয়া খেলার শাস্তি আপনাকে উল্লেখ করছে। আমি আবার বলি, জুয়া যে ব্যক্তি খেলবে সেই ব্যক্তির শাস্তি হচ্ছে জুয়া আইনের 3 ধারায় বেসিক্যালি আপনাকে এখানে উল্লেখ করছে যে যে ব্যক্তি জুয়া খেলবে তার শাস্তি জুয়া আইনের এই 3 ধারায় আপনাকে উল্লেখ করছে। আচ্ছা, গেল। তাহলে যে ব্যক্তি জুয়া খেলবে তার শাস্তি জুয়া আইনের 3 ধারায় বেসিক্যালি আপনাকে এখানে উল্লেখ করছে, এতটুকু মনে রাখবেন। ক নামক ব্যক্তি জুয়া খেললো, অপরাধ কি? তাহলে ক নামক ব্যক্তি জুয়া খেললে, জায়গা দিলে, অর্থ দিলে, সহায়তা করলেও বা জুয়া খেললেও জুয়া আইনের এই 3 ধারায় শাস্তি। মোট কথা আপনি মনে রাখবেন, যে ব্যক্তি জুয়া খেলতেছে, জায়গা দিচ্ছে, অর্থ দিচ্ছে বা সহায়তা করতেছে, সবার শাস্তি জুয়া আইনের আপনার এই 3 ধারায় আপনার এই উল্লেখ করছে। জুয়ার খেলার স্থানে যদি আপনি উপস্থিত থাকেন, অনুরূপ ঘরে, কক্ষে, তাঁবুতে, প্রাচীর বেষ্টিত স্থানে, সরঞ্জামে যে কোনো জায়গায় উপস্থিত পাওয়া গেলে যে কোনো ম্যাজিস্ট্রেট কর্তৃক অনূর্ধ্ব 100 টাকা পর্যন্ত জরিমানা। আর এখানে আহ, আহ, মানে ভিন্নরূপ প্রমাণিত না হলে, সাধারণত ক্রীড়া ভবনে চলাকালীন কোনো লোক উপস্থিত থাকলে সেও ওই ব্যক্তি আহ, আহ, জুয়ার উপস্থিত রয়েছে বলে গণ্য হবে। নর্মালি জুয়ার যখন শাস্তিটা আসবে তখন জুয়া আইনের 3 ধারা 4 ধারায় মামলা হয়, ঠিক আছে কিনা? আপনি যদি জুয়া আইনের মামলাগুলো দেখেন, থানাগুলোতে জুয়া আইনে কিন্তু মামলা হয়, অনেক মামলা হয়, আমাদের থানাতে হয়। জুয়া আইনের ওই 3 ধারা 4 ধারাই মূলত মামলাটা হয়ে থাকে। অর্থাৎ যে ব্যক্তি জুয়া খেলতেছে এবং জুয়ার জন্য টাকা দিচ্ছে, ঘর দিচ্ছে, তাবু দিচ্ছে, যানবাহন দিচ্ছে, সে 3 ধারায়। আর যে ব্যক্তি জুয়া খেলার ঘটনাস্থলে উপস্থিত থাকতেছে, হ্যাঁ, পাহারাদারের শাস্তি, পাহারাদারের শাস্তিও কিন্তু আপনার 4 ধারা। পাহারাদারের শাস্তি, সেও কিন্তু উপস্থিত রয়েছে, সে পাহারা দিচ্ছে, তাহলে তার শাস্তিও এই আইনের 4 ধারায় আপনাকে বর্ণনা করছে। এভাবে একটু সুশীর মতো করে মনে রাখবেন। জুয়া আইনের 5 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই 5 ধারাটাই বলতেছে যে জুয়া আইন অনুসারে বিনা পরোয়ানায় তল্লাশির বিধানটা কি। আমরা বেসিক্যালি জুয়া আইন অনুযায়ী যখন কোথাও জুয়া খেলা হবে তখন পরোয়ানা নিয়েই আদালতের নির্দেশ মোতাবেক তল্লাশি কার্যক্রম চালাতে হবে। তবে জুয়া আইনের 5 ধারায় যেটা বলতেছে, কোন জেলার কোন ম্যাজিস্ট্রেটের পূর্ণ ক্ষমতা সম্পন্ন যে কোনো কর্মকর্তা অথবা জেলা পুলিশ সুপারিনটেন্ডেন্টের নির্ভরযোগ্য সংবাদ পায় যদি মনে করে যে তল্লাশি চালাইলে সেখানে কোনো মালামাল পাওয়া যাবে বা অপরাধীদেরকে গ্রেপ্তার বা আটক করা সম্ভব হবে, সেই ক্ষেত্রে বলা আছে যে ওসির নিম্নে নহে এমন পুলিশ অফিসার আছে উক্ত স্থানে প্রবেশ করে তল্লাশি কার্যক্রম চালাবে। তাহলে এখানে একটা জিনিস বিষয় আছে, যে জুয়ার তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে কে? পারে হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। জোরে বলেন, কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট পারে। আর কার নির্দেশ মোতাবেক করা যায়? পুলিশের এসপির নির্দেশে করা যাবে। কে করবে? ওসি করবে। একটা জিনিস চাকরি যতদিন আছে মনে রাখবেন, যারা এএসআই আছি আমরা, জুয়ার স্থানে আপনি তল্লাশি করতে যাবেন না, এটা খুবই বিপজ্জনক। চাকরির ক্ষতি হবে, চাকরির ক্ষতি হবে, কথা বুঝছেন? জোয়ার এখানে বা না যাওয়াই ভালো। এখানে গেলে হয়তো টিমের সাথে যাবেন বা ওসি স্যার থাকবে বা বড় বড় অফিসাররা থাকবে, সাথে গেলেন সেই হিসাব আলাদা। কিন্তু নিজের নেতৃত্ব দিয়ে কেউ বিট থেকে ফোন দিল যে ভাই জুয়া খেলা হচ্ছে আসেন, আপনি যে 4-5 জনের ধরে নিয়ে আসলেন, আবার দাবড় খেয়ে একজন পানিতে পড়ে মরে গেল, তখন আপনার চাকরির প্রতি কিন্তু ঝামেলা আসবে। এই জন্য নর্মালি এরকম সংবাদ আসলে, কারণ এএসআই তো জোয়ার স্থান তল্লাশি করতে পারেই না। কি আইনি বলতেছে পারে ভাই? পরিতোষ মজুমদার কি পারে? এএসআই, কনস্টেবল, এসআই এরা কিন্তু বেসিক্যালি পারে না। তাহলে জোয়ার ক্ষেত্রে নর্মালি এসপির অনুমতি নিয়ে কে কে যাবে? আপনার ওসি যাবে, কথা বুঝছেন? সাথে আমরা যাব, কিন্তু এই কথাটা এখানে বলতেছে। যদি রিটেনে প্রশ্ন আসে
জুয়া আইন অনুযায়ী বিনা পরোয়ানায় তল্লাশির বিধানটা কি? তাহলে জুয়া আইনে বিনা পরোয়ানায় তল্লাশি বিধান আছে 5 ধারা। জোরে বলেন কয় ধারা? 5 ধারা। তাহলে আমরা কি শিখলাম? এই আইনের এই এ, 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 জুয়া খোঁজে ধরে, যারা ধরে ধরে ভাই, সরকারি চাকরি আপনি যত সাইডে ডিউটি নেবেন বা সাইডে সাইডে খুঁজে খুঁজে ডিউটি যাবেন তত ঝামেলা। এত দরকার নাই ধরার। আচ্ছা, তাহলে এই জুয়া আইনের 3 ধারা আছে। জুয়া খেললে, অর্থ দিলে, টাকা দিলে, সহায়তা করলে 3 ধারা। 4 ধারায় আপনি খেলেন নাই, ভালো কথা, আপনি দাঁড়াই রয়েছেন, তাহলে 4 ধারায় আপনার শাস্তি। 5 ধারায় বলতেছে বিনা পরোয়ানায় তল্লাশি, অর্থাৎ আপনার জুরিসডিকশনের মধ্যে যখন জুয়া খেলা আছে এমন সংবাদ জানবেন, তখন জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে বা পরোয়ানা নিয়ে বা পুলিশ সুপারের অনুমতি নিয়ে তল্লাশি চালাতে হবে। আদারওয়াইজ কিন্তু আপনি তল্লাশি করতে যেতে পারবেন না। ঠিক আছে কিনা? ইন্সপেক্টর সাহেব পারবে কিনা? না, সরাসরি ইন্সপেক্টরও পারবে না। এই আমি তো বললাম যে জুয়ার স্থানে তল্লাশি বা আটকের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট এবং এসপির অনুমতি দরকার, এবং এসপির অনুমতি নিয়েই বিনা পরোয়ানায় হচ্ছে আপনার ওই ওসি যে এই কাজটা করবে বা সাথে আমরা যাব। ঠিক আছে কিনা? এটা আশা করি বুঝছেন। তাহলে এই তল্লাশির, যেখানেই তল্লাশি কার্যক্রম আছে সেখানে আপনি প্রবেশ করবেন, তল্লাশি কার্যক্রম চালাবেন, আসামি পাইলে গ্রেফতার করবেন। তারপরে জোয়ার স্থানে যে আলামত গুলো আপনার থাকবে, তাস, হ্যাঁ, বা অন্যান্য যে ক্রীড়া সামগ্রী থাকবে, এগুলো আপনি জব্দ তালিকার মাধ্যমে হেফাজতে নেবেন। যদি সব থাকে, মাদুর থাকে, কাগজ থাকে, তাস প্লাস থাকে, যা থাকবে সবই আপনি হেফাজতে নেবেন। এই কথা আপনাকে বলতেছে, 5 ধারায় বলতেছে। আচ্ছা, এরপরে বলতেছে যে 6 ধারায় বলতেছে সন্দেহজনক গৃহে তল্লাশি ইত্যাদি পাওয়া গেলে তার দ্বারা প্রমাণিত উক্ত গৃহ জোয়ার রাখা। মানে আপনি যদি কোনো সন্দেহ হয় যে উক্ত স্থানে জুয়া খেলা হচ্ছে কিনা, যাইয়ে আপনি ক্রীড়া সামগ্রী পাইছেন জুয়া খেলার, তো এইখানে বেসিক্যালি আপনাকে বলতেছে যে আচ্ছা, অনলাইনে জুয়া খেলার শাস্তি কি? ভালো প্রশ্ন। ডিজিটাল জুয়া, ডিজিটাল জুয়া খেলার বেসিক্যালি এরকম কোনো শাস্তি নাই, এটা হচ্ছে ই ট্রানজাকশন হিসেবে গণ্য হবে। ই ট্রানজাকশন তো বোঝেন, যে সাইবার নিরাপত্তা আইনের ওই যে কত, সম্ভবত এই ট্রানজাকশন হচ্ছে হলো কেন 30 ধারা। এই ট্রানজাকশন 30 ধারা, হ্যাঁ, 30 ধারা মোতাবেক আপনি অপরাধ, অবৈধ লেনদেন যেটা, হ্যাঁ, অবৈধ লেনদেন, লেনদেন এটা এই সম্ভবত এই সাইবার নিরাপত্তা আইনটা চেঞ্জ হবে। ওখানে যে অনলাইন জুয়ার শাস্তিও কিন্তু আসতেছে। আচ্ছা, তাহলে আপনি সন্দেহমূলক ভাবে কোনো বাড়ি ঘর যদি তল্লাশি করেন, সেখানে যদি আপনার জোয়ার ক্রীড়া সামগ্রী আপনার পাওয়া যায়, যে তাঁবু, প্রাঙ্গণ, কক্ষে এগুলো পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনার এই মানে স্বচক্ষে যদি জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশের অফিসার যদি কাউরে জোয়া খেলতে নাও দেখে, কথা বুঝেন, স্বচক্ষে কোনো জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশ সুপার বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি আপনার যদি জোয়া খেলতে নাও দেখে, কিন্তু জোয়ার সামগ্রী যদি পাওয়া যায়, তাহলে সেটা জোয়ার আখড়া হিসেবেই গণ্য হবে। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ যেখানে জোয়া খেলতে দেখেন নাই, কিন্তু ঘটনাস্থলে গেছেন, যাই দেখেন যে তাস মাস পড়ে রয়েছে বা জোয়ার অন্যান্য আলামত গুলো পড়ে আছে, তাহলে ওই জিনিসটা জোয়ার আখড়া হিসেবেই বেসিক্যালি আপনার গণ্য হবে। মিথ্যা নাম ঠিকানা দেওয়ার দণ্ড, অর্থাৎ এই আইনে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কর্মকর্তা জুয়ার আখড়ায় প্রবেশ করে কোনো ব্যক্তির উপস্থিতি দেখতে পেয়ে গ্রেফতার করলে, নাম ঠিকানা জানতে চাইলে অস্বীকার করলে, সেই ক্ষেত্রে সর্বোচ্চ 1 মাসের কারাদণ্ডে আপনার এই ইয়া দেবে। এই কথাটাই আপনাকে 7 দ্বারা। জুয়া খেলার স্থান থেকে অনেক সময় আমরা আসামি ধরে নিয়ে আসি না, তো ধরার সময় তো হজবরল হয়ে যায়, অর্থাৎ বলে যে না আসামি মানে নাম ঠিকানা মিথ্যা দেয়, যে আমার বাড়ি অমুক জায়গা, আসলে তার বাড়ি অমুক জায়গা না, অন্য জায়গা। তাহলে এই কথাটাই 7 ধারায় বলতেছে, মানে আপনি জুয়া খেলতেছেন, ভালো কথা, আপনি ধরা কট খেয়ে গেছেন। এখন কট খাওয়ার পরে পুলিশের ওসি জিজ্ঞেস করছে ভাই তোমার বাড়ি কোন জায়গায়, বলতেছে বাড়ি হলো শ্রীপুর, আসলে তার বাড়ি হলো ঝিনাইদহ। তো এই কথাটাই বলতেছে, জোয়ার আখড়ায় যদি কোনো ব্যক্তি ধরা খায়, ওই ব্যক্তি মিথ্যা নাম ঠিকানা দিয়ে তার ধারিস, তার 7 ধারা। তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। এখানে আপনাকে বলতেছে যে আপনাকে এখানে বলতেছে যে 3 ধারায় জুয়া খেললে তার শাস্তি, অর্থ দিলে তার শাস্তি। আর স্যারই বলতেছে উপস্থিত, জুয়া খেলেন নাই, ভালো কথা, উপস্থিত রয়েছেন, তার শাস্তি জুয়া আইনের 4 ধারা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার 5 ধারায় যেটা আপনাকে বলতেছে যে বিনা পরোয়ানায় তল্লাশি, জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার যেখানে জুয়া খেলা হচ্ছে সেখানে বিনা পরোয়ানায় তল্লাশি কার্যক্রম চালাতে পারবেন। আর 6 ধারায় বলতে জুয়ার আখড়া, আপনি এক জায়গায় প্রবেশ করছেন, জুয়া খেলার লোকজনদের আপনি দেখেননি, বাট জুয়া খেলার আলামত গুলো সেখানে আছে, তাস রয়েছে বা অন্যান্য মেশিন টেশিন আছে, যাদের জুয়া খেলার এলিমেন্ট গুলো আছে, তাহলে এটা জুয়ার আখড়া হিসেবেই বিবেচিত হবে। 7 ধারায় বলতেছে জুয়া খেলছেন, ভালো কথা, আপনি কট খেয়ে গেছেন, ধরা খেয়ে গেছেন, পুলিশ নাম জিজ্ঞেস করছে ভাই আপনার নাম কি, ওই ব্যক্তি মিথ্যা কথা কইছে, অর্থাৎ বাড়ি হলো তার শ্রীপুর, সে কচ্ছে তার বাড়ি হলো ঝিনাইদহ, কথা বুঝছেন নি? অর্থাৎ পুলিশের গ্রেপ্তার করার পর জুয়া আইনে যদি কোনো ব্যক্তি মিথ্যা নাম ঠিকানা দেয়, সেক্ষেত্রে এই
সাত ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। আট ধারা হচ্ছে ক্রীড়া সামগ্রী বিনিষ্টকরণ। এখানে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট কোন ব্যক্তি সাধারণ জুয়া রাখার রক্ষণাবেক্ষণের দায় বা জুয়ার খেলার উদ্দেশ্যে উপস্থিত থাকার জন্য দণ্ড প্রদান করার পর উক্ত স্থানে যাবতীয় ক্রীড়া ধ্বংস করার নির্দেশ দিতে পারবে, এবং উক্ত স্থানে প্রাপ্ত যে কোনো অর্থ, জামানতের টাকা, ক্রীড়া সামগ্রী বা ক্রীড়া সামগ্রী বিক্রয় অর্থ নির্দেশ দিতে পারবে। অনুরূপ সংগৃহীত সমুদায় অর্থ বাজেয়াপ্ত হবে, অথবা নিজ বিবেচনা সত্য মনে করলে যে কোনো অর্থ পাওনাদারকে দেওয়ার নির্দেশ দেবেন। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে যে ক্রীড়া সামগ্রী বিনষ্ট করতে পারে কে? পুলিশ অফিসার, জেলা ম্যাজিস্ট্রেট, ক খ কোনোটি না। তাহলে পুলিশ অফিসার কিন্তু বিনষ্ট করতে পারবে না। কে পারবে? একমাত্র জেলা ম্যাজিস্ট্রেট পারবে। কথা কি মনে থাকবে? তাহলে আট ধারায় আপনাকে ক্রীড়া সামগ্রী বিনষ্ট করা, অর্থাৎ জুয়া খেলার স্থানে যে তাস মাস যেগুলো পাওয়া গেছে এগুলো বিনষ্টকরণ করা যাবে। কয় ধারায়? আট ধারা, অর্থাৎ ধ্বংস করা যাবে, পোড়ায় ফেলানো যাবে। ঠিক আছে কিনা? আট ধারায় আপনাকে কথা। নয় ধারায় বলতেছে সাধারণ জুয়া রাখনার রক্ষণাবেক্ষণ এবং ওর ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিকে দণ্ডিত করার জন্য উক্ত স্থানে তার উপস্থিত থাকার কোনো প্রয়োজনীয়তা নাই। নয় ধারা মানে তিন ধারা এবং নয় ধারা কিন্তু একই কথা। অর্থাৎ আপনি আপনার বাড়িতে তাস খেলতেছে, কেউ ক্লাস খেলতেছে, আপনি আছেন ঢাকায়, তাহলে আপনিও কিন্তু এই আইনে অনুযায়ী আপনি দণ্ডিত হবেন। অর্থাৎ আপনার বাড়িতে খেলতেছে মানে আপনি জানেন। ঠিক আছে কিনা? তাহলে আপনার এখানে উপস্থিত থাকার দরকার নাই। আপনি জায়গা দিয়েছেন, আপনি ঘর দিয়েছেন, আপনি গাড়ি দিয়েছেন, আপনি সহায়তা করছেন বলেই গণ্য হবে। অর্থাৎ এই নয় ধারায় বলতেছে যে ব্যক্তি ঘর বাড়ি দিয়ে সহায়তা করলো বা যার স্থানে জায়গা তাসটি সংগঠিত, খেলাটি সংগঠিত আছে, তাহলে ওই ব্যক্তির ওই স্থানে উপস্থিত থাকার দরকার নাই। তাহলে এটা হচ্ছে নয় ধারায় শাস্তি। ঠিক আছে কিনা? এরপরে আমরা যাব কি কি প্রশ্ন আসবে সেই অনুযায়ী আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা। তাহলে নয় ধারাটা আশা করি বুঝছেন। অর্থাৎ যে ব্যক্তি জুয়া খেলার জন্য জায়গা দেছে, এই জায়গার স্থানে ওই ব্যক্তিকে উপস্থিত থাকার দরকার নেই। অনুপস্থিত থাকলেও যার বাড়িতে জায়গা খেলা হয়েছে সেক্ষেত্রে এটা এই 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 জুয়া আইনে বলতেছে সে এই এই অপরাধী হিসেবেই গণ্য হবে। ঠিক আছে কিনা? 10 ধারা তো বাতিল। 11 ধারা হচ্ছে প্রকাশ্য স্থানে পশু পাখির লড়াই। এই 10 ধারা 11 ধারাটা গুরুত্বপূর্ণ। প্রকাশ্য স্থানে পশু পাখির লড়াই। কোন ব্যক্তি কোন প্রকাশ্য স্থানে, বাজারের, মেলায় বা প্রকাশ্য কোনো পশুকে বা পক্ষীকে লড়াইতে নিয়োজিত করলে উক্ত এলাকার এখতিয়ার সম্পন্ন যে কোনো পুলিশ কর্মকর্তা বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করতে পারবে, অথবা উক্ত স্থানে অনুরূপ পশু বা পক্ষীর প্রকাশ্য লড়াইতে সাহায্যকারী যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে। এবং অনুরূপ ব্যক্তিকে গ্রেপ্তার করার পর অনতিবিলম্বে একজন ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে, এবং ম্যাজিস্ট্রেট অনধিক 50 টাকা। অর্থাৎ পশু মোরগ লড়াই দেখছেন না? গ্রামে কিন্তু মোরগ লড়াই মনে হয় এখনো হয়, এখনো মনে হয় না ভাই? গ্রামে কিন্তু মোরগ লড়াই কিন্তু এখনো হয়। এটা কিন্তু এই প্রকাশ্য স্থানে পশু পাখি যদি আপনি লড়াই করান, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে এই 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 ব্যক্তিকে শাস্তি দেওয়া যাবে। অর্থাৎ প্রকাশ্যে পশু পাখির লড়াই, মোরগ লড়াই, এটা শাস্তিযোগ্য একটি অপরাধ। এটা জুয়া আইন 1867 সালের 11 ধারায় আপনাকে এই কথাই বলতেছে। 11-র কটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। 11-র কটা গুরুত্বপূর্ণ। 11-র কতে এখানে বলতেছে যে আহ, কোন জেলায় মহিষ লড়াই হয়? মহিষ লড়াই হয় দেখছি, ঠিক আছে, শুনছি আর কি। আর ঘোড়া দৌড়, অনেক জেলায় ঘোড়া দৌড় হয়। ঘোড়া দৌড় এরা কিন্তু মানে জুয়া না। ঘোড়া দৌড় কিন্তু জুয়া না, মনে রাখবেন, ঘোড়া দৌড় জুয়া না। আচ্ছা, ঘোড়া দৌড় সব বাজি ধরলে সেটা জুয়া হয় না। আচ্ছা, 11-র কতে দৈহিক কসরত খেলা দেখানো যাবে বলতেছে। এমসিকিউ আসতে পারে যে নিচের কোনটি জুয়া খেলা না? তাহলে দৈহিক কসরত। দৈহিক কসরত ওই যে মনে করেন কুস্তি খেলা, তারপরে ওই যে পাঞ্জা লাগে, যেটা পাঞ্জা লাগে, বক্সিং খেলা, এগুলো কিন্তু জুয়া খেলা না। মনে রাখবেন, জব্বারের বলি খেলা চিটাগাং নাকি? তাহলে এগুলো কিন্তু বলা হচ্ছে যে আপনার এই 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 ইয়া খেলা না, কি বলে ওটা, এই জুয়া খেলার ভিতরে। তাহলে এমসিকিউ এটা গুরুত্বপূর্ণ, এটা যে নিচের কোনটি জুয়া খেলার অন্তর্ভুক্ত না? তাহলে বক্সিং খেলা, তারপর আছে পাঞ্জা লাগা, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এই যে কুস্তি খেলা, এইগুলো কিন্তু আপনার এই বলা হচ্ছে যে এটা এই মানে জুয়া খেলার অন্তর্ভুক্ত আপনার হবে না। তাহলে আমরা একটু পিছনের দিকে যাই। আমরা 3 ধারায় খেলা শিখলাম, যে ব্যক্তি জুয়া খেললো তার শাস্তি। 4 ধারায় শিখলাম আমরা আপনি জুয়া খেলেননি, ভালো কথা, কিন্তু আপনি জুয়া খেলার এখন দাঁড়াইছিলেন, আপনি উপস্থিত ছিলেন, তার মানে আপনি অপরাধী। 4 ধারায় আপনার শাস্তি। 5 ধারা আছে বিনা পরোয়ানায় তল্লাশি ক্রীড়া করতে পারবে। জেলা ম্যাজিস্ট্রেট এসপির অনুমতি নিয়ে ওসি তল্লাশি কার্যক্রম চালাতে পারবে, এবং তল্লাশি যখন চালাবে তখন সিআরপিসি আইনকে অনুসরণ করতে হবে। 6 ধারায় আমরা শিখলাম যে জুয়া খেলার স্থানে তল্লাশি চালাইয়ে জোয়ার যদি মালামাল পাওয়া যায়, জুয়া খেলার সামগ্রী পাওয়া যায়, তাহলে ওই জায়গাটা জোয়ার আখড়া হিসেবে বিবেচিত হবে। ঠিক আছে কিনা? 7 ধারায় আমরা শিখলাম
যে জুয়া খেলতে যাই আপনি কট খেয়ে গেছেন, ধরা খেয়ে গেছেন। তো ধরা খাওয়ার পরে পুলিশ আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করছে, আপনি ভুল নাম ঠিকানা বা মিথ্যা নাম ঠিকানা দিচ্ছেন, আপনার শাস্তি এনে 7 ধারা। 8 ধারায় বলতেছে জুয়া খেলতে যায় মালামাল যে আটক হলো, এই আটক মালামাল আটক গুলো হচ্ছে ম্যাজিস্ট্রেট বিনষ্টকরণ করে দিতে পারবে, অর্থাৎ ধ্বংস করে ফেলতে পারবে। আর এই আইনের 9 ধারায় বলতেছে যে যার বাড়িতে বসে জুয়া খেলা হয়েছে, ভালো করে বুঝেন, যার বাড়িতে বসে জুয়া খেলা হয়েছে ওই ব্যক্তি যদি ঘটনাস্থলে উপস্থিত নাও থাকে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তি অপরাধী হিসেবে গণ্য হবে এবং তার ঘটনাস্থলে উপস্থিত থাকা নিষ্প্রয়োজন। এই 9-এর শাস্তি কিন্তু জুয়া আইনের 3 ধারায় আপনাকে বর্ণনা করছে। আচ্ছা, 10 10-এ তো বাদ। 11-এ বলতেছে প্রকাশ্য স্থানে পশু পাখির লড়াই। প্রকাশ্য স্থানে যদি কোনো ব্যক্তি পশু পাখির লড়াই করায়, তার শাস্তি 11 ধারা। তো পশু পাখির লড়াই এটা জুয়া খেলার অন্তর্ভুক্ত এবং এটা অপরাধ, মনে রাখবেন। আর 11-র ক যেটা, এটাই বলতেছে যে বিশেষ ব্যতিক্রম যেটা, যে এই যে যে শারীরিক কসরত, বক্সিং খেলা হতে পারে, এই যে পাঞ্জা লাগা হতে পারে, হ্যাঁ, তারপর আর কি আর কি আছে, শারীরিক কসরতের যে খেলাগুলো আছে, এটা জুয়া খেলার অন্তর্ভুক্ত না। হ্যাঁ, বলি খেলা এটা জুয়া খেলার অন্তর্ভুক্ত না, অর্থাৎ এটা জুয়া হবে না। আচ্ছা, 12 ধারাটা একটু গুরুত্বপূর্ণ আছে, এমসিকিউ। এই আইনের অধীনে কৃত অপরাধের বিচার সংশ্লিষ্ট স্থানের এখতিয়ারে রয়েছে এমন ম্যাজিস্ট্রেট করতে পারবে, অর্থাৎ এই আইনে অপরাধের বিচার করবে কিনা, এই আইনে অপরাধের বিচার করবে হচ্ছে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, অন্য কোনো ব্যক্তি কিন্তু এই অপরাধের বিচার করতে পারবে না। কিন্তু জরিমানার পরিমাণ ও দণ্ডের মেয়াদের ক্ষেত্রে অনুরূপ ম্যাজিস্ট্রেটের উপর 1890 সালে তাদের বিধান সীমাবদ্ধতা আরোপ করা হবে, অর্থাৎ অপরাধের বিচারক কে হবে বলতেছে, এই আইনের অধীনে কিন্তু অপরাধের বিচারে সংশ্লিষ্ট স্থানের এখতিয়ার রয়েছে এমন ম্যাজিস্ট্রেট করবে। সব বিচারক কিন্তু, মনে করো তোমার এই জুয়া খেলা হয়েছে শ্রীপুরে, এই অপরাধের বিচার কিন্তু যশোরের ম্যাজিস্ট্রেট করতে পারবে না, অর্থাৎ জুরিসডিকশন যার মধ্যে আছে, যে সীমার মধ্যে আছে, সেই ম্যাজিস্ট্রেটই আপনার বিচার করবে। কথা কি বুঝছেন? আচ্ছা, তবে এখানে বিচারের ক্ষেত্রে যে পরিমাণ শাস্তি দেওয়ার বিধান আছে, এই শাস্তি দেওয়ার বিধানটা আপনার 1898 সালে কার্যবিধি আইনের যে পরিমাণ বা যে পদ্ধতি বা যে নিয়মের কথা উল্লেখ আছে, সেই অনুযায়ী আপনাকে করতে হবে। এর অতিরিক্ত শাস্তি কিন্তু এই ম্যাজিস্ট্রেট দিতে পারবে না। আচ্ছা, 13 ধারায় দেখি পরবর্তী অপরাধের জন্য দায়ী, অর্থাৎ কোন ব্যক্তি এই আইনের অধীনে একবার দণ্ডিত হওয়ার পর পুনরায় এই আইনের অধীনে অপরাধ করলে তার জন্য তার দণ্ডের দ্বিগুণ হবে। এমসিকিউ, কয় গুণ শাস্তি হবে? দ্বিগুণ শাস্তি। যেমন তোমরা দেখবা যে দ্বিগুণ শাস্তির বিধান আছে অস্ত্র আইনের 20-এর কতে বিধান আছে। তারপর আছে কার্যবিধির 75, দণ্ডবিধির 75 ধারায় দ্বিগুণ দণ্ডের বিধান আছে, তাই না বন্ধুরা? তারপর আছে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 2-এ দ্বিগুণ দণ্ডের বিধান আছে, 36-এর 3-এ 3 গুণের বিধান আছে, সড়ক পরিবহন আইনের 100 ধারায় দ্বিগুণ দণ্ডের বিধান আছে, অর্থাৎ। তারপর আছে দণ্ডবিধির এই যে এখানে বেসিক্যালি যে মূলটা বলতেছে যে আপনি জুয়া খেলছেন ভালো কথা, কিন্তু খেলিয়ে একবার দণ্ডপ্রাপ্ত বা সাজাপ্রাপ্ত হয়েছেন, আবার বাড়িতে আইসে আবার ওই সেম জুয়া আপনি আবার খেলছেন, তাহলে আপনারা কি শাস্তি দেবে না? অবশ্যই আপনি শাস্তির আওতায় আসবেন। এই কথাটাই আপনাকে বলতেছে জুয়া আইনের আপনার এই 13 ধারায়, অর্থাৎ জুয়া খেলে একবার দণ্ডিত হওয়ার পরে আপনি যদি আবার পুনরায় আবার জুয়া খেলেন, 13 ধারা মোতাবেক আপনার দ্বিগুণ দণ্ড হবে। এমসিকিউ, কয় গুণ দণ্ড হবে? দ্বিগুণ দণ্ড হবে। তবে এখানে শর্ত থাকে যে অনুরূপ ব্যক্তি অভিযুক্ত হইয়া 600 টাকার অধিক জরিমানা অথবা 1 বছরের অধিকারের জন্য কারাদণ্ডের বেশি দণ্ডিত হইবে না। তো দ্বিগুণ দণ্ডটা দেবে, তার এটা নিয়াত মানে মানে সীমা দেশে, সীমা বলতে কি বোঝাচ্ছে, বলতেছে যে এই আইনের অধীনে কোনো ব্যক্তি একবার দণ্ডিত হওয়ার পর পুনরায় এই আইনের অধীনে অপরাধ করলে তাকে দ্বিগুণ দণ্ড দিতে হবে। তবে শর্ত থাকে যে অভিযুক্ত হয়ে 600 টাকার অধিক জরিমানা দেওয়া যাবে না এবং 1 বছরের অধিক কারাদণ্ড দেওয়া যাবে না। দ্বিগুণ দণ্ড দেওয়া যাবে, ঠিক আছে, তবে একটা মাত্রা উল্লেখ করে দিয়েছে, বলতেছে 600 টাকার বেশি জরিমানা ধরা যাবে না, আর ওই 1 বছরের বেশি আপনার কারাদণ্ড আপনাকে দেওয়া যাবে না। এই কথাটাই আপনাকে বলতেছে এই আইনের 13 ধারা। তো 15 ধারাটা একটা এমসিকিউ আছে, দেখেন। 15 ধারায় প্রকাশ্য জুয়া আইনে অপরাধ শব্দের ব্যবহার, দণ্ডনীয় কোনো কাজ দণ্ডবিধি আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য করা হবে, এগুলো দরকার নাই। তাহলে আমরা এই আইনটা একটু রিভিশন দেই এবং কি ধরনের প্রশ্ন আসবে আমরা একটু বলি। সবাই একটু কান খাড়া করে শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে বলা হচ্ছে যে অস্ত্র আইন 1867 সালের একটা আইন। এই আইনে আপনার মোট 14-15টা ধারা আছে। ধারা থাকলেও বা ধারাগুলো একটু ইম্পর্টেন্ট আছে, প্রশ্ন এখান থেকে আসে, কিভাবে আসবে সেই একটা চার্ট আমি সাজাইছি, এটা আমি বলবো, আগে শোনেন, কান খাড়া করে শোনেন।
বেশি পড়া যাবে না। তো তিন ধারায় বলতেছে আপনি জুয়া খেলছেন, জুয়ার জন্য টাকা দিয়েছেন, আপনি সহায়তা করছেন, হ্যাঁ, আপনি তিন ধারায় অপরাধী। চার ধারায় আপনাকে বলতেছে যে আপনি জুয়া খেলেন নাই, বাট জুয়া খেলার এখানে আপনি উপস্থিত ছিলেন, মানে দাঁড়াইছিলেন, দাঁড়াই থাকার কারণেই আপনি চার ধারায় অপরাধী। পাঁচ ধারায় বলতেছে বিনা পরোয়ানায় তল্লাশি, ঠিক আছে কিনা, অর্থাৎ জুয়া খেলার স্থানে তল্লাশি কার্যক্রম আপনি কিভাবে করবেন, কথা ঠিক আছে কিনা। এই আইনের ছয় ধারায় বলতেছে যে জুয়া খেলার স্থানে তল্লাশি চালিয়ে আপনি অপরাধীদের পান নাই, কিন্তু জুয়ার ওই আলামত গুলো পাইছেন, তাস পাইছেন, টাকা পয়সা পাইছেন, বা জুয়া যার সাহায্যে খেলে ওই আলামত গুলো আপনি পাইছেন, তার মানে আপনি এই আইনের ছয় ধারায় আপনাকে বলতেছে এটা জুয়ার আখড়া হিসেবে বিবেচিত হবে, ক্লিয়ার। সাত ধারায় বলতেছে জুয়া খেলছেন, ভালো কথা, আপনার পুলিশ ধরিয়ে লাইছে, এখন আপনার জিজ্ঞেস করছে বাড়ি কি, বাড়ি কোথায়, নাম কি, আপনি ভুল অর্থাৎ মিথ্যা নাম ঠিকানা দিচ্ছেন। জুয়া আইনের অধীনে ধরা খাওয়ার পরে মিথ্যা নাম ঠিকানা দিলে সাত ধারা মোতাবেক আপনি অপরাধী। আট ধারায় বলতেছে যে জুয়ার স্থান থেকে যে আলামত গুলো জব্দ করা হয়েছে ম্যাজিস্ট্রেট এগুলো ধ্বংস করতে পারবে বা বিনষ্ট করে দিতে পারবে, কে পারবে, ম্যাজিস্ট্রেট পারবে। নয় ধারায় বলতেছে জুয়া যেখানে খেলছে, যে ব্যক্তি বাড়ি দিয়ে, দোকান দিয়ে, যানবাহন দিয়ে সহায়তা করছে, সে ব্যক্তির উপস্থিত থাকার দরকার নাই, সেই ব্যক্তির উপস্থিত থাকার দরকার নাই, ওই ব্যক্তি হচ্ছে আপনার এই তিন ধারা মোতাবেক এখানে অভিযুক্ত হবে, অর্থাৎ যে ব্যক্তির বাড়িতে জুয়া খেলা আসছে ওই ব্যক্তির উপস্থিত থাকা নিষ্প্রয়োজন, ঠিক আছে কিনা। আচ্ছা, আর এটা হলো কয় ধারায় বলছে, আরে নয় ধারায় বলছে, 10 ধারা তো নাই। 11 ধারায় আপনাকে বলতেছে এই যে যে মানে এই মোরগ লড়াই এটা কিন্তু অবশ্যই একটি অপরাধ হিসেবে গণ্য হবে। 11 কথাতে বলতে শারীরিক কসরত, এটা জোয়া আইনে কোনো অপরাধ না। আর এই জোয়া আইনে বেসিক্যালি আপনার এই ধারা মানে 12 ধারায় বলতেছে অপরাধের বিচারক, অপরাধের বিচারকের কথা এখানে বলতেছে যে জুরিসডিকশনের মধ্যে, যে জুরিসডিকশনের মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে ওই জুরিসডিকশনের বিচারকই এই অপরাধের বিচার করবে। আর এই আইনের 13 ধারাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা, সেখানে বলতেছে যে এই আইনের অধীনে জুয়া আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কিনা ব্যাখ্যা করো, রিটেনে প্রশ্ন আসতে পারে। জুয়া আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কিনা ব্যাখ্যা করো, তাহলে জুয়া আইনে কিন্তু বর্ধিত দণ্ডের বিধান আছে, কয় ধারা, 13 ধারা, অর্থাৎ আপনি একবার দণ্ডিত হওয়ার পরে জুয়া আইনে আপনি আবার অপরাধ করছেন, তাহলে আপনাকে, আপনার শাস্তি আছে দ্বিগুণ, তবে শর্ত থাকে যে 600 টাকার বেশি সাজা দেওয়া যাবে না এবং 1 বছরের বেশি কারাদণ্ড দেওয়া যাবে না, এই কথাই আপনাকে এখানে বলতেছেন। জোয়াইন থেকে এমসিকিউ আসতে পারে এভাবে যে জোয়াইন কত সালের আইন, 1867 সালের একটা আইন। জোয়াইনে তল্লাশি কার্যক্রম চালাতে পারে কে, জেলা ম্যাজিস্ট্রেট পারে, আর কে পারে, পুলিশ সুপারের নির্দেশে ওসি মহোদয় পারে। জোয়াইনের অধীনে কোনটি অপরাধ না, আপনার এই যে শারীরিক কসরত খেলা এটা অপরাধ না। জোয়াইনের অধীনে নিচের কোনটি অপরাধ, মোরগ লড়াই খেলা এটা একটি অপরাধ। আচ্ছা, জোয়াইনের অধীনে পুলিশের কোন কর্মকর্তা তল্লাশি চালাবে, পুলিশ সুপারের নির্দেশে ইন্সপেক্টর আপনাকে এই তল্লাশিটা চালাতে পারে। জোয়াইনের অধীনে কোনো ব্যক্তি কে দণ্ড প্রদান করতে গেলে নিচের কোনটি আবশ্যক না, মানে বাড়ির মালিককে ঘটনাস্থলে উপস্থিত থাকার কোনো আবশ্যকতা নাই। জোয়াইনের অধীনে এক ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হওয়ার পর পুনরায় সেম অপরাধ করলে আবার কি শাস্তি, দ্বিগুণ শাস্তি হবে। জোয়াইনের অধীনে সর্বোচ্চ কত টাকা জরিমানা শাস্তির বিধান আছে, 600 টাকা। সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড, 1 বছরের কারাদণ্ড। জোয়াইনের অধীনে আপনার এই মিথ্যা নাম ঠিকানা দিলে তার শাস্তি কয় ধারা, 7 ধারা। এই টাইপের এমসিকিউ গুলো আমাদের রিটেন মানে পরীক্ষায় আসতে পারে। আর রিটেনে আপনাকে প্রশ্ন বানাই দেবে যে পুলিশ অফিসার কর্তৃক জুয়া আইনে তল্লাশির বিধান কি, অথবা জোয়ার সংবাদ, জোয়া খেলা হচ্ছে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে আপনার ঘটনাস্থলে যাইতে বললো, আপনি সাপ বেজির লড়াই কি অপরাধ না, সাপ বেজির লড়াই এটা অপরাধ। এই ফালতু প্রশ্ন করে না ভাই, পারি না। সাপ বেজির লড়াই কি লেখা আছে এখানে, সাপ বেজিকে লড়াই কেউ দেখায়? হুম, লড়াই যদি দেখায় তাহলে এটা অপরাধ, লড়াই দেখাইলে এটা অপরাধ। সার্কেসে জোয়ার আওতায় পড়বে না, সার্কেস জোয়ার, সার্কেস তো এটা বিনোদন, তবে সেখানে যদি টাকার বিনিময়ে খেলা হয় তো অবশ্যই সেটা এই জোয়া হিসেবেই গণ্য হবে, ঠিক আছে। যা ওখানে প্রশ্ন বলি, তা মনে করো যে শ্রীপুর মাছের বাজারে কতিপয় ব্যক্তি জোয়া খেলতেছে, এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি কিছুই পালেন না, আপনার দায় দায়িত্ব কি, তখন আপনাকে একটা শূন্য জব্দ তালিকা প্রস্তুত করতে হবে, এবং যদি সেখানে ওই মালামাল গুলো থাকে এগুলো নিয়ে আপনাকে আসতে হবে, এগুলো বিনষ্টও করতে হবে। ওই যে 5 ধারা 6 ধারা আলোকে আপনাকে লিখতে হবে, জব্দ তালিকার কথা আপনাকে লিখতে হবে, 103-2 280 এটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জুয়া আইনে কখন দ্বিগুণ শাস্তির বিধান আছে, তাহলে 13 ধারায় দ্বিগুণ শাস্তির বিধান আছে। একবার জুয়া খেয়ে ধরা খেয়ে শাস্তি হলে আবার যদি জুয়া আবার খেলেন তখন আপনার দ্বিগুণ শাস্তির বিধান জুয়া আইনের 13 ধারায় উল্লেখ আছে। এই ছোট ছোট প্রশ্ন আসতে পারে,
রিটেনের জন্য জুয়াইনের কোন কোন ধারা পড়বো স্যার? এইগুলোই তো বললাম ভাই, এক কথা কবার বলবো, জুয়াইনের এই প্রশ্নগুলো এইগুলোই আসে, এছাড়া আর কোনো প্রশ্ন নাই। আর এমসিকিউ যে 8-10টা আছে এই এতটুকুই, এর বেশি আর নাই। আশা করি আমার কথা বুঝছেন বন্ধুরা। তাহলে আজকে জুয়াইনটা ক্লিয়ার হলো, ছোট একটা আইন। আমাদের কিন্তু সকালেও ক্লাস আছে, সকালেও ক্লাস আছে, কেউ কিন্তু মিস করবেন না। এখন আমরা চলে যাব দণ্ডবিধির ক্লাসে। এখন আমরা চলে যাব দণ্ডবিধির ক্লাসে। গত ক্লাসে আমরা দণ্ডবিধির বোধহয় কত ধারা পড়ছিলাম? আচ্ছা, না, 177 ধারা পর্যন্ত পড়ছিলাম। বন্ধুরা, দণ্ডবিধি আইনে তোমরা জানো যে 75 76 থেকে 106 খুবই ইম্পর্টেন্ট। এরপর আছে 120-এর কতে অপরাধজনক বিশ্বাসভঙ্গ। এরপর আছে আপনার 141 থেকে 160 হচ্ছে আপনার গণ বিশৃঙ্খল অপরাধ, যেগুলো বেআইনি সমাবেশ, দাঙ্গা হাঙ্গামা, মারামারি। এরপরে 161 থেকে 171 ধারা পর্যন্ত সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারীর সাথে অপরাধগুলো আমরা পড়াইছিলাম। আর গত ক্লাসে আমরা আরো পড়াইছিলাম 172 থেকে আরো 177 ধারা পর্যন্ত। 172 ধারা আছে যে সরকারি কর্মচারী যখন আপনাকে এই সমন জারি করবে, আপনি যদি আত্মগোপনে থাকেন, আপনি 172 অপরাধী। সমনের লটকানো কপি ছিঁড়ে ফেললে, তুলে ফেললে বা সমন জারিতে বাধা দিলে 173 ধারা অপরাধী। যে ব্যক্তির সমন জারি করা হয়েছে ওই ব্যক্তি হাজির হবে বলছে, পরবর্তীতে হাজির হলো না, অর্থাৎ নোটিশ পাওয়ার পরে সমন অস্বীকার করলো, ওই ব্যক্তি হাজির হলো না, 174 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। 175 ধারা আপনাকে বলতেছে বাধ্য ব্যক্তি, অর্থাৎ গ্রামের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার যারা আছে, এই বাধ্য ব্যক্তিরা যখন অপরাধের সংবাদ না দেবে, সেক্ষেত্রে বলা আছে যে 176 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। আর 175 ধারায় আপনাকে বলতেছে যে বাধ্য ব্যক্তি তারা যারা যদি এই দলিল সরবরাহ করতে বাধ্য, কিন্তু দলিলটি সে সরবরাহ করলো না, সেই ক্ষেত্রে আপনাকে বলতেছে যে এই 175-এ সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। এই আইনের 176 ধারাটা তো বললাম যে চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার এরা অপরাধের সংবাদ দিতে বাধ্য। এরা যদি সংবাদ না দেয়, 176 অপরাধী। 177 ধারাটা গুরুত্বপূর্ণ। অসত্য তথ্য সরবরাহ করা, অসত্য তথ্য অর্থাৎ সরকারি কর্মচারীর নিকট আপনার একটা আহ তথ্য আপনি দিতে বাধ্য, কিন্তু আপনি সেই তথ্যটা দেছেন ঠিক আছে, বাট অসত্য তথ্য দেছেন। আপনাকে বলছে ভাই এই লোকটা মারা গেল কিভাবে, আপনি বললেন যে এলো সাপের কামড়ে মারা গেছে, তাহলে 177 ধারায় আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। আপনাকে বললো যে ভাই, আপনি পুলিশকে বললেন যে আজকে মোহাম্মদপুর থানা এলাকায় ডাকাতি হবে, কিন্তু ডাকাতি হয়ে গেল মনে করেন শ্রীপুর থানা এলাকায়, তাহলে আপনি যে পুলিশকে অসত্য তথ্যটা দিলেন, আপনি এই 177 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই গণ্য হবে। আচ্ছা, 179 ধারাটা আমরা দেখব। প্রশ্ন করিবার ক্ষমতা সম্পন্ন সরকারি কর্মচারীর প্রশ্নের উত্তর দানে অস্বীকার করার শাস্তি, এটা গুরুত্ব আছে। অর্থাৎ সরকারি কর্মচারী আপনাকে নোটিশের মাধ্যমে তলব করলো, অসত্য এবং মিথ্যা তথ্য এক জিনিস কিনা একটু আলাদা আছে বলি। তো সরকারি কর্মচারী আপনাকে একটা নোটিশ দিল যে আপনি থানায় আসবেন, আমরা এই আপনার বিবৃতি আপনি দেবেন, তাহলে আপনাকে আমি কিছু কোশ্চেন করলাম, আপনি উত্তর দিলেন না। অর্থাৎ সরকারি কর্মচারী সাক্ষ্য আইনের 132 ধারা মোতাবেক যখন আপনাকে প্রশ্ন করবে, সকল সকল প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য থাকবেন, তাই না? পড়ছি না আমরা? কিন্তু আপনি যদি সেই প্রশ্নের উত্তর আপনি না দেন, সেই ক্ষেত্রে আপনি দণ্ডবিধি আইনের এই 179 ধারা মোতাবেক অপরাধ করছেন বলেই গণ্য হবে। রিটেনে একটা প্রশ্ন একাধিকবার আসছে, আপনারা জানেন যে সমন পেল, হাজির হলো না, হাজির হলো উত্তর দিল না, উত্তর দিল মিথ্যা উত্তর দিল, অপরাধ কি? এরকম একটা প্রশ্ন আছে না ভাই, রিটেনে আসছে কয়েকবার। তাহলে সমনে হাজির না হলে 174 অপরাধ, হাজির হয়েছে কিন্তু কোনো উত্তর দিল না, 179-তে সে অপরাধ। উত্তর দিল ঠিক আছে, কিন্তু সে হলো মিথ্যা উত্তর দিল, সেক্ষেত্রে 193 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। এগুলো জাস্ট সূচির মতো করে মনে রাখলে হবে, এর বাইরে আর কিছু নাই। 180 ধারাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ধারা। যে ব্যক্তি তাহাকে কোনো বিবৃতিতে স্বাক্ষর করার জন্য আইনানুগ ভাবে আদেশ করতে পারে, এইরূপ অধিকার সম্পন্ন কোন সরকারি কর্মচারী স্বাক্ষর আদিষ্ট হয়ে অনুরূপ স্বাক্ষর করতে অস্বীকার করে, সেই ক্ষেত্রে 180 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। 180 ধারাটা মূলত কি বন্ধুরা?
180 ধারাটা মূলত হচ্ছে একজন সরকারি কর্মচারী আপনাকে এক জায়গায় স্বাক্ষর দিতে বললো, তো আপনি স্বাক্ষরটা বেসিক্যালি দিলেন না। এই স্বাক্ষর না দেওয়ার কারণে আপনি 180 ধারা মোতাবেক আপনি এখানে অভিযুক্ত হবেন। এখন এখন 180 ধারা কোন জায়গায় প্রযোজ্য হবে? 180 ধারাটা ঠিক ওইখানেই প্রযোজ্য হবে নিজের বিবৃতির ক্ষেত্রে। ঠিক আছে, যেমন জব্দ তালিকায় স্বাক্ষর না করলে কিন্তু আপনি 180-তে অপরাধী না, তখন আপনি 187 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলে গণ্য হবে। বাট এই যে থানায় আপনি মামলা করতে আসছেন, অন সিআরপিসির 154-এ আপনার জবানবন্দি থানায় দিয়েছেন, ওসি মামলা রেকর্ড করছে, আপনার এই এফআইআর এ আপনি কিন্তু স্বাক্ষর করতে বাধ্য। অভিযোগে এজাহারে স্বাক্ষর না করলে 180-তে আপনি অপরাধী। আবার ম্যাজিস্ট্রেটের কাছে আপনি 150 পড়তেছেন, অর্থাৎ এই স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে আপনি কিন্তু স্বাক্ষর করতে বাধ্য। তো আপনি যে স্বাক্ষর করলেন না, আপনি 180 ধারা মোতাবেক অপরাধ করছেন বলেই গণ্য হবে। রিটেনে প্রশ্ন আসতে পারে, ক নামক ব্যক্তি নিজের বিবৃতিতে স্বাক্ষর করলো না, তাহলে ক নামক ব্যক্তিকে শাস্তির আওতায় আনতে গেলে কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হবে? এক নম্বর, প্রমাণ করতে হবে অভিযুক্ত ব্যক্তি বিবৃতি দিয়েছিল, সরকারি কর্মচারী আহ, 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 তা রেকর্ড করেছিল, সরকারি কর্মচারী তাকে স্বাক্ষর করতে বলেছিল, উক্ত আদেশ দিয়েছিল সরকারি কর্মচারী। হ্যাঁ, উক্ত বিবৃতিতে স্বাক্ষর করতে সে ব্যক্তি অর্থাৎ ক নামক ব্যক্তি অস্বীকার করেছিল, উক্ত কাজটি সে স্বেচ্ছাকৃতভাবে করেছিল। অর্থাৎ এই এই বিষয়গুলো প্রমাণ সাপেক্ষে ক নামক ব্যক্তিকে দণ্ডবিধির 180 ধারা মোতাবেক অভিযুক্ত করা যাবে। তো রিটেনে এই প্রশ্নটা আসতে পারে। তো নর্মালি একটা জিনিস মনে রাখবেন যে নিজের বিবৃতিতে স্বাক্ষর না করলে 180, বাট আহ, অন্যের বিবৃতি যেমন জব্দ তালিকায় স্বাক্ষর না করলে 187 ধারা মোতাবেক সে অপরাধ করছে, এটা মনে রাখবেন। এটা কিন্তু আমার কথা না, এটা দেখবেন সিআরপিসির 103-এর 5 নম্বর পয়েন্টে লেখা আছে এটা, যে সে যদি স্বাক্ষর না করে বা সহায়তা না করে 187 ধারা মোতাবেক সে দণ্ডিত হবে। কয় ধারায় লেখা আছে? সিআরপিসির 103-এর 5 নম্বর পয়েন্টে দেখবেন এটা লেখা আছে। যে বিশ্বাস না হয় বইটা বাইর করে দেখেন, আপনি পাবেন। বাট অনেক টিচারের গাইডে এটা ভুল লেখা, জব্দ তালিকায় স্বাক্ষর না করলে 180-তে অপরাধ। ঠিক আছে কিনা? তাহলে 180-তে আমরা কি শিখলাম? আগে যা শিখছেন সব ভুলে যান, 180-তে নতুন করে আমরা শিখলাম যে 180-টা তখনই হবে যখন ওই বিবৃতিটা নিজের বিবৃতি হবে। ওই বিবৃতিতে আপনি স্বাক্ষর করতে না চাইলে আপনি 180-তে অপরাধী। ঠিক আছে কিনা? যেমন এই ম্যাজিস্ট্রেট, পুলিশ অফিসার আপনাকে সমন দেছে যে এই ইসে এনে আসেন, কি বলে ওটা, এই শ্রোতাল রিপোর্ট তৈরির এখানে আসেন, আপনি আইছেন, যাও শ্রোতাল রিপোর্টে আপনি স্বাক্ষর দিলেন না, তাহলে আপনি কি এই 180-তে অপরাধ করছেন বলে গণ্য হবে না? 187-তে আপনি অপরাধ, পুলিশকে আপনি অসহযোগিতা করছেন। আর শ্রোতাল রিপোর্টের যদি আপনি হাজির না হন, তাহলে আপনি সমন অমান্য করছেন, তাহলে আপনি 174 ধারায় অপরাধ করছেন বলেই আপনার গণ্য হবে। ঠিক আছে, আশা করি আমার কথা এটা বুঝছেন। 81 দরকার নাই, 182-তে ইম্পর্টেন্ট। অপর কোনো ব্যক্তিকে ক্ষতি সাধন কল্পে সরকারি কর্মচারীকে তার আইনানুগ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য করার জন্য মিথ্যা তথ্য সরবরাহ করার শাস্তি। হ্যাঁ, মনে করেন আমার সাথে পরিতোষ দাদার একটা ঝামেলা চলতেছে, তা আমার মানে ইচ্ছা আছে পরিতোষের বাড়ি আমি তল্লাশি চালাবো, বা পরিতোষে আমি একটা হয়রানি করব, এরম থানায় চাকরি করে আমি আসলে এগুলো বুঝতেছি। এক লোকের অভিযোগ যে আজকে একজনের বাড়ি গেছি আমরা, দুই এসআই দুই ভাই গেলাম, যার পরে দেখলাম কুড়োর খোপ, কুড়ো বোঝেন না, মুরগির খোপ রাহা নিয়ে গ্যাঞ্জাম। যে অভিযোগ দিছে তার অভিযোগটাই আসলে ভিত্তিহীন, কোনো ইয়ার ভিতরই না। ওই ওই মহিলার লোকেন ওই মা খারাপ, মা খারাপ কি জন্য যে অভিযোগ দিছে, তার মানে তার বউ খারাপ। বউ খারাপটা কেন? মানে কোনো একটা লোক ওই মহিলারে ভালো বললো না, ওই মহিলার দুইজন ছেলে হলো চাকরি করে, সরকারি চাকরি করে, নাম আর বললাম না, একটা বাহিনীর চাকরি করে। ছেলেরা চাকরি করে, একটা হেডাম থাকে, গ্রামের মানুষ তো বোঝেনি, আর যাচ্ছে তাই ব্যবহার করে মানুষের সাথে। সবাই বললো, মানে ওই মহিলার তাই খারাপ বললো যেটা আর কি। তো এই জন্য কালকে ডাকছি আবার থানায়, যে আসেন বসি কি হয় দেখা যাক। তো এই বিষয়টা হচ্ছে এরকম, মানে এই যে যে আপনি মানে কাউকে হয়রানির উদ্দেশ্যে আপনি মিথ্যা অভিযোগ দেন, তাহলে ইচ্ছে করলে কিন্তু এই যে যে মিথ্যা একটা অভিযোগ দিল, এই জন্য 182 ধারা মোতাবেক অভিযোগের
অসত্য তথ্য এবং 177 মতো, ভালো ভালো প্রশ্ন করে, ধন্যবাদ। হ্যাঁ, 177 আছে তুমি অসত্য তথ্য দিছো, মানে তোমারে জিজ্ঞেস করছে সরকারি কর্মচারী, ভাই এই লোকটা মারা গেল কেমবালা, তুমি কইলে যে এই লোকটা সাপে কামড়ে মারিয়ে লাইছে, আসলে কিন্তু তার মা মানুষ পিটেই মারছে, তাহলে 177 দ্বারা এটা। আর এই 182টা হচ্ছে মিথ্যা এই তথ্য সরবরাহ করা। কিরকম? মনে করো একজনকে হয়রানির উদ্দেশ্যে তুমি মিথ্যা তথ্য সরবরাহ করছো, যে অমুকের বাড়িতে ইয়াবা আছে, আপনারা আসেন, তল্লাশি করলে পাবেন। তাহলে আপনি যে এই যে যে সরকারি কর্মচারীকে আপনি যে হয়রানি করলেন, তাহলে মানে হয়রানি করছেন সরকারি কর্মচারীকে এবং ওই ব্যক্তির হয়রানি করছেন, তাহলে আপনি 182তে অপরাধ করছেন বলেই গণ্য হবে। 182টা মূলত ট্রিপল লাইনে যে ফলস সংবাদগুলো আসে না, ওই সংবাদদাতার বিরুদ্ধে হলো মূলত এই 182 দ্বারাই ব্যবস্থা নেওয়া যায়, ঠিক আছে কিনা? ট্রিপল লাইনে যে ফলস সংবাদগুলো আসে প্রায় এই 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 182 দ্বারা এখানে অভিযুক্ত করা যাবে। তবে এখানে একটা জিনিস আমরা যদি একটু খেয়াল করে দেখি, দুটো তিনটে উদাহরণ দিয়েছে। যেমন ক নামক ম্যাজিস্ট্রেট এই মর্মে সংবাদ দেয়, অনুরূপ ম্যাজিস্ট্রেট অধস্তন কোন অফিসার কর্তব্য অবহেলা অর্থদণ্ড দোষী সাব্যস্ত হবে। ক উক্ত তথ্য মিথ্যা নিয়ে ম্যাজিস্ট্রেটের কাছে দেয় এবং তাকে বরখাস্ত করতে দেয়, এই ধারা মোতাবেক সব অপরাধী। মানে কি? সহজ একটা উদাহরণ, মানে তুমি ওসিরে ফোন দিছো, ওসিরে ফোন দিছো, স্যার অমক এসআই তো মানে দায়িত্ব কর্তব্য অবহেলা, সে কিন্তু ডিউটি করে নাই। আসলে সে ডিউটি করছে, কিন্তু ওসিরে ফোন দিছো যাতে ওই এসআই শাস্তি হয়। তাহলে তুমি একটা হয়রানিমূলক তথ্য তারা দিছো, এই জন্য 182 ধারা মোতাবেক তুমি অপরাধ করছো বলেই গণ্য হবে। এরপরে বলতেছে সরকারি কর্মচারী এই মর্মে একটি গোপন সংবাদ দেয় যে আহ, ক নামক ব্যক্তি যে অমকের বাড়িতে গুপ্তধন রাখা আছে, অমকের বাড়িতে গুপ্তধন রাখা আছে। তো পুলিশ গেল গুপ্তধন তো তল্লাশি চালো, গুপ্তধন পালো না, তাহলে পুলিশে যে মিথ্যা তথ্য তুমি দিলা এবং ওই ব্যক্তির যে হয়রানি করা হলো, তুমি দূর থেকে দেখে দেখে মজা নিলা, তুমি 182 ধারা মোতাবেক তুমি অপরাধ করছো বলে গণ্য হবে। গ নম্বর উদাহরণ দেখেন যে ক মিথ্যাভাবে একজন পুলিশ কর্মচারীকে এই মর্মে খবর দেয়, কোন একটি বিশেষ গ্রামের পাশে তাদের আক্রমণ ও লুট হইতেছে, সে তাহা আক্রমণকারীদের অন্যতম বলিয়া কোনো ব্যক্তির নাম উল্লেখ করে না, কিন্তু এই তথ্য সবার ফলে পুলিশ কর্তৃক গ্রামবাসী তাদের কতিপয় বিরক্তি সহকারে তদন্ত এবং তল্লাশি করে। মনে করেন ভুয়া কলে 182, হ্যাঁ, মনে করেন শ্রীপুর থানায় ফোন আসলো যে সারাঙ্গদিয়া গ্রামে আজকে ডাকাতি হচ্ছে, আপনারা আসেন, আপনারা ব্যবস্থা নেন। আসলে কোনো ডাকাতি হচ্ছে না, কিন্তু পুলিশ যাইয়ে তো মানে হর হামেশা মনে করেন যে দৌড়দৌড়ি লাফালাফি তল্লাশি চালাই দিছে যে কোথায় তল্লাশি হচ্ছে। তাহলে এই যে যে একটা তথ্য এখানে দিল বা আসলো, সেই ক্ষেত্রে এই 182 ধারা মোতাবেক সে ব্যক্তি অপরাধ করছে বলেই গণ্য হবে। 182 ধারাটা আশা করি বুঝছেন। রিটেনে একটা প্রশ্ন কিন্তু পদোন্নতি পরীক্ষা আসে বন্ধুরা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অমনোযোগী হয়ে গেছেন কিছু কিছু লোক। রিটেনে একটা প্রশ্ন পদোন্নতি পরীক্ষা আসে, সেটা কি জানেন? যে মিথ্যা অভিযোগ এবং মিথ্যা তথ্য সরবরাহের মধ্যে পার্থক্য লেখো। আসে না পরীক্ষা? আসে কিনা? মিথ্যা তথ্য সরবরাহ হচ্ছে দণ্ডবিধির এই 182, মিথ্যা অভিযোগ দণ্ডবিধির 211 ধারা, ঠিক আছে কিনা? মিথ্যা তথ্য সরবরাহ সরকারি কর্মচারীর কাছে করা হয়ে থাকে, মিথ্যা অভিযোগ সাধারণত থানায় বা হচ্ছে কোর্টে করা হয়ে থাকে, ঠিক আছে কিনা? মিথ্যা অভিযোগ, মিথ্যা তথ্য সরবরাহ করা হয় মূলত অপর কোনো ব্যক্তিকে হয়রানির উদ্দেশ্যে, আর মিথ্যা অভিযোগ দেওয়া হয় সাধারণত অপর কোনো ব্যক্তিকে বিনা কারণে শাস্তি শাস্তি দেওয়ার জন্য। এই চার পাঁচটা পার্থক্য লেখলেই হয়, মানে এটা বেশি পার্থক্য লেখা যায় না, একটু কঠিন পার্থক্য। এটা দেখবেন রাখাল চন্দ্র সূত্রধর বিএল দাসের গাইডে এই প্রশ্নটা আছে, যে মিথ্যা তথ্য সরবরাহ এবং মিথ্যা অভিযোগের মধ্যে পার্থক্য লেখো। তাহলে মিথ্যা অভিযোগ 211 দণ্ডবিধি, আর মিথ্যা তথ্য সরবরাহ দণ্ডবিধি 182। তোমরা পারবা তো আসলে ভাই? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পারবেন তো আসলে? যাক, পরীক্ষার আগে যে নামটা শুনলেন যে এটা আসতে পারে বা এরকম একটা প্রশ্ন আসে, এটাই অনেক কিছু। আচ্ছা, আমরা চলে যাব এখন দণ্ডবিধি আইনের 182 ধারা তো শিখে ফেললাম। আমরা চলে যাব এখন আছে দণ্ডবিধি আইনের এই 100 কত ধারায়, 186 ধারা। 186 ধারাটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। 186 ধারায় বেসিক্যালি বলতেছে যে সরকারি কর্মচারীকে কার্যাবলী সম্পাদনে বাধা দান করা। সরকারি কর্মচারীর বাধা দান সংশ্লিষ্ট ধারা আছে বন্ধুরা, আছে না? জানেন তো আপনার, আছে না? সে ধারাগুলো কি জানেন? যেমন সরকারি কর্মচারীকে আপনি যদি দাঙ্গা দমনে বাধা দেন 152-তে অপরাধ, সরকারি কর্মচারীকে সরকারি কাজে বাধা দিলে 186-তে অপরাধ, সরকারি কর্মচারীকে সাধারণ আঘাত করলে 332-এ অপরাধ, সরকারি কর্মচারীকে গুরুতর আঘাত করলে 333-এ অপরাধ,
সরকারি কর্মচারীর প্রতি অপরাধমূলক বল প্রয়োগ বা আক্রমণ করলে 353-তে অপরাধ। হ্যাঁ, এই ধারাগুলো তোমাকে মুখস্থ করতে হবে, সরকারি কর্মচারী রিলেটেড ধারাগুলো এটা রিটেনে পরীক্ষা আসে। আচ্ছা, তাহলে সরকারি কর্মচারীকে আপনি যদি কি দেন, মানে এই 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 মানে কাজে বাধা দেন, সেই ক্ষেত্রে আপনি 186 ধারা মোতাবেক আপনি কিন্তু এখানে অভিযুক্ত হবে। অর্থাৎ আইনানুগ কাজ, সরকারি কর্মচারী ডিউটি করতে গেছে, আপনি 186 তার প্রতি মানে ইয়া দিয়েছেন, মানে আক্রমণ চালাইছেন, তাহলেই বা তার কাজে বাধা দিয়েছেন, তার কাজটি আপনি করতে দেন নাই, 186 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই এখানে গণ্য হবে। আচ্ছা, 187 ধারাটা গুরুত্ব আছে বন্ধুরা। 187 ধারায় বলতেছে আইনগত বাধ্য, অর্থাৎ সাহায্য করতে বাধ্য এমন ক্ষেত্রে আপনি যদি সাহায্য সহযোগিতা না করেন, কাকে? সরকারি কর্মচারীকে। হ্যাঁ, যেমন আপনাকে আসামি গ্রেফতার করতে সাহায্য চাওয়া হয়েছে 42 ধারায়, আপনি সাহায্য করলেন না, তাহলে সাহায্য যে করলো না 87 ওই ব্যক্তি অপরাধী। তারপর আছে আপনাকে সমন দেওয়া হয়েছে, আপনি হাজির হলেন না, তাহলে আপনি 174 অপরাধী। এরপরে বলা হচ্ছে যে তল্লাশির সময় আপনাকে ডাকা হয়েছে যে ভাই আপনি একটু আসেন, তল্লাশি কাজে সহায়তা করেন, আপনি সহায়তা করলেন না, অর্থাৎ 103-এর অপরাধে আপনি যদি হাজির না হন, সেই ক্ষেত্রেও আপনাকে বলা হচ্ছে যে আপনি এই ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি গণ্য হবে। হ্যাঁ বলেন। পোশাক লাগায় কি উদ্দেশ্যে? এই ক্লাস আজকে শেষ, থানায় যেতে হবে ভাই, কাজ আছে। হ্যাঁ, সকালে ক্লাস নেবো, আবার সকালে 6টা 30-এ ক্লাস হবে ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই।